বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা করোনাকালে এই সময়ে সরকারি দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন অর্থাৎ প্লান্ট রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তো শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, তোমরা তো জানো প্রজনন মানে কি। প্রজনন জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। প্রত্যেকটা জীবই তার অনুরূপ সন্তান জন্ম দিয়ে থাকে। উদ্ভিদের ক্ষেত্রেও সেরকম প্রজনন আছে। তো উদ্ভিদ বিভিন্ন প্রক্রিয়ায় প্রজনন কাজ সম্পন্ন করে থাকে। তো তোমরা দেখে থাকবে, আমরা সবাই জানি যে আম গাছের বীজ থেকে আম গাছের জন্ম হয়, কাঁঠাল গাছের বীজ থেকে কাঁঠালের সৃষ্টি হয়। তো আম গাছের বীজ থেকে কখনো কিন্তু কাঁঠাল গাছের চারা উৎপন্ন হবে না, তেমনি কাঁঠাল গাছের চারা থেকে কখনো আম গাছের সৃষ্টি হবে না। তাহলে এই প্রজননটা কি, অর্থাৎ প্রতিটা জীব তার অনুরূপ সন্তানের জন্ম দিবে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা অনেক ধরনের প্রজনন দেখতে পাই। যেমন ধরো, যৌন প্রজননক্ষম উদ্ভিদগুলো তাদের ফলের ভিতর বীজ হয়, বীজ পরিপক্ক হয়, সেই পরিপক্ক বীজ থেকে ভ্রূণ সৃষ্টি হয়, সেই ভ্রূণ থেকে চারা, এবং চারা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে আবার সেই পূর্ণাঙ্গ উদ্ভিদের সৃষ্টি হয়, তাই না? তো সেরকম উদ্ভিদগুলো হচ্ছে কি আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যেমন কলা, বাঁশ গাছ, তাদের কিন্তু গোড়া থেকে অর্থাৎ সাকার থেকে চারা উৎপন্ন হয়। আবার কিছু উদ্ভিদ আছে যেমন শিমুল, তারপরে সজনে, তাদের ক্ষেত্রে কিভাবে হয়, তাদের কাণ্ডগুলোকে কেটে মাটিতে, উপযুক্ত মাটিতে ফেলে রাখলে বা পুঁতে দিলে দেখা যায় যে সেই ঢালটাই সতেজ হয়ে পাতা জন্মাচ্ছে এবং সেখান থেকে আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। আবার দেখো, পাথরকুচি গাছের কথা চিন্তা করো। পাথরকুচি গাছের থেকে পাতাটাকে বিচ্ছিন্ন করে যদি আমরা উপযুক্ত মাটিতে ফেলে রাখি, কিছুদিন পরেই দেখা যাবে তার চারপাশ দিয়ে অর্থাৎ তার প্রান্তগুলো দিয়ে সুন্দর করে চারা তৈরি হচ্ছে অনেকগুলো। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এরকম অনেকভাবে প্রজনন কাজ সম্পন্ন করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, তো যৌন প্রজননক্ষম উদ্ভিদগুলোর ক্ষেত্রে ভ্রূণ সৃষ্টি হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ ভ্রূণ থেকে চারা উৎপন্ন হবে আর সেই চারা থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হবে। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন, বৃদ্ধি ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ভ্রূণবিদ্যা। তো উদ্ভিদের ক্ষেত্রে এই প্রজনন মূলত দুই ধরনের, একটা হচ্ছে যৌন প্রজনন আর একটি হচ্ছে অযৌন প্রজনন। এছাড়াও আরেক ধরনের প্রজনন আমরা দেখতে পাই, সেটি কি পার্থেনোজেনেসিস। তাহলে আজ আমি তোমাদেরকে যে অংশগুলো নিয়ে আলোচনা করব, আমার আলোচ্য টপিকসগুলো হচ্ছে একটি পূর্ণাঙ্গ ফুলের লম্বচ্ছেদের কি কি অংশ পাওয়া যায় সেটি নিয়ে আলোচনা করব, আর একটি অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদ নিয়ে আলোচনা করব, আর একটি হচ্ছে উদ্ভিদের পরাগরেণুর বিকাশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে এবার আমি তোমাদের বর্ণনা সুবিধার জন্য চিত্রগুলো এঁকেছি, তার প্রেক্ষিতে বর্ণনাগুলো করব। তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো, এখানে আমি একটি ফুলের লম্বচ্ছেদের চিত্র এঁকেছি। একটি আদর্শ ফুলে কি কি অংশ থাকে? আমরা জানি যে 5টি অংশ থাকে। একটি হচ্ছে পুষ্পাক্ষ, তারপরে বৃতি, দল বা পাপড়ি, পুংস্তব আর হচ্ছে স্ত্রীস্তব। তবে প্রধান 4টি অংশ হচ্ছে বৃতি, দল, পুংস্তব, স্ত্রীস্তব। তো শিক্ষার্থীরা দেখো, এখানে এটা হচ্ছে পুষ্পাক্ষ, এটা হচ্ছে
বৃত্তাংশ, বৃত্তির প্রত্যেকটি পাপড়িকে এক একটি বৃত্তাংশ বলা হয়। তো বৃত্তাংশ কিন্তু বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে পার্থক্য আছে। কোনো কোনো উদ্ভিদের বৃত্তাংশ 4টি হয়, আবার কোনো কোনো উদ্ভিদের বৃত্তাংশ 5টিও হয়। দেখো এটা বৃত্তাংশ, এইটা হচ্ছে কি, এগুলা পাপড়ি। পাপড়ি এখানে দেখো কোনো কোনো উদ্ভিদের পাপড়ি 5টি হয়, কখনো 3টি হয়, কখনো 4টিও হয়। তো এরপরে দেখো এটা হচ্ছে পুংস্তবক। পুংস্তবকের মধ্যে এই লম্বা দণ্ডটি হচ্ছে পুংদণ্ড। এর মাথায় যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর ভিতরে কিন্তু পরাগ রেণুগুলো থাকে। তারপরে দেখো পরাগ এই একদম মিডলে একটা অংশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ অর্থাৎ গর্ভাশয়। এই গর্ভাশয়ের উপরে যে এই অংশটি হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে শিক্ষার্থীরা এবার আমি তোমাদেরকে যে অংশটা দেখাবো সেটা হচ্ছে এই গর্ভাশয় ভিতরে থাকে ডিম্বক। ডিম্বকের গঠন অর্থাৎ নিম্নমুখী বা অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র, এটা অনেকবার প্রশ্নে এসেছিল। তা তোমরা দেখো একটি অধোমুখী ডিম্বকের মধ্যে কি কি অংশ থাকে। শিক্ষার্থীরা চিত্রটা একবার খেয়াল করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম উপরে যে খালি অংশটা দেখা যাচ্ছে এই মাথার বরাবর উপরের দিকে, এই অংশটা হচ্ছে ডিম্বক মূল। ডিম্বক মূলের নিচে একটি বৃত্তাকার অংশ অনেকগুলো পোষক টিস্যু দ্বারা বিভাজিত, সেটা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। তারপরে দেখো নিচে এর ভিতরে আরেকটি অংশ আছে। এর ভিতরে যে 3টি কোষ দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রতিবাদ কোষ, আর ঠিক অপোজিটে 3টি কোষ দেখা যাচ্ছে। তার মধ্যে যেটি মিডলে তুলনামূলক আকারে বড় সেটা হচ্ছে ডিম্বাণু, আর ডিম্বাণুকে দুই পাশে 2টি কোষ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কি, এটা সহকারী কোষ। আর মিডলে এক জোড়া কোষ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। শিক্ষার্থীরা দেখো এবার যেই কোষটার ভিতরে, যেই থলিটার ভিতরে এই কোষগুলো ছিল, প্রতিপাদ কোষ, ডিম্বাণু, সহকারী কোষ, তারপর সেকেন্ডারি নিউক্লিয়াস, সেই থলিটার নাম হচ্ছে ভ্রূণথলি। এটা হচ্ছে ভ্রূণথলি। তারপরে দেখো ভ্রূণথলি, হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্রূণথলির বাইরে একটা স্তর দেখা যাচ্ছে, সেটা নাম হচ্ছে অন্তঃত্বক। এটা হচ্ছে ডিম্বকের অন্তঃত্বক। এর বাইরে আরেকটি স্তর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিম্বকের বহিত্বক। এই অন্তঃত্বক বহিত্বক মিলেই হচ্ছে ডিম্বকত্বক। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, বহিত্বকের বাহিরে আরেকটি ফাঁকা স্থান দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিম্ব নাভি। তারপর আরেকটা আমরা নিচের দিকে একটা ঝুলন্ত অবস্থায় একটা অংশ দেখতে পাচ্ছি, সেটা নাম হচ্ছে ডিম্বক নাড়ি। শিক্ষার্থীরা এবার খেয়াল করো, এই অধোমুখী ডিম্বক অনেক পরিবর্তন হয়, নিষেক যখন হয়ে যায়। নিষেক কিভাবে হয় দেখো, এই যে এখানে আমি বলেছিলাম যে এটা হচ্ছে পরাগধানী, অর্থাৎ পুংকেশরে পুংদণ্ড পরাগধানী থাকে। পরাগধানীর ভিতরে পরাগ রেণু থাকে। এই পরাগ রেণুর বিকশিত হয়ে পরাগধানীর উপরে চলে আসে। ওরা ওই পরাগধানীগুলোর উপরে যখন পরাগ রেণু আসে তখনই কিন্তু পরাগায়ন ঘটে। পরাগায়ন আবার বিভিন্ন রকমের হয়, সেটাও তোমরা জেনে থাকবে, যে বায়ু পরাগায়ী, পতঙ্গ পরাগায়ী, পানি পরাগায়ী, বা এইভাবে অনেক, হ্যাঁ, এই পরাগায়নের মাধ্যমে, কীট পতঙ্গের মাধ্যমে, এই পরাগায়নের মাধ্যমে পরাগ রেণুগুলো এই ফুলের স্ত্রী গর্ভাশয়ে গর্ভমুণ্ডে এসে পতিত হয়। তো এইভাবে পতিত হওয়ার পরে সেটা এখানে বিকশিত হয়ে এই ডিম্বকের, হ্যাঁ, পরিপক্ক হয়। তো এই ডিম্বকের পরিপক্ক হওয়ার পর অর্থাৎ নিষেক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিম্বকের এই অংশগুলোর অর্থাৎ প্রতিটা কোষের অনেক পরিবর্তন হয়, যাকে বলা হয় নিষেকোত্তর পরিবর্তন। আমি এখন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, কোন জিনিসটি পরিবর্তন হয়ে কি পরিণত হয় নিষেকের পরবর্তী দশায়। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, গর্ভাশয়টা, এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়টা ফলে পরিণত হয়।
ফলত্বক, ফলত্বক, হ্যাঁ, এই ফলের যেটা আমাদের গর্ভাশয়ের প্রাচীর, গর্ভাশয়ের প্রাচীর মানে হচ্ছে অন্তত বহিত্বক, এটাই হলো প্রাচীর। এই প্রাচীরটা হয়ে যায় ফলত্বকে পরিণত হয়। ডিম্বক, ডিম্বকটা, ডিম্বক এইটা হচ্ছে ডিম্বক, এই ডিম্বকটা হয়ে যায় কি নিষেকের পরে ডিম্বকটা হয়ে যায় বীজ। আর ডিম্বকের বহিত্বক, এই ডিম্বকের এই যে বহিত্বক সেটা হচ্ছে বীজ বহিত্বক বা টেস্টা। ডিম্বকের অন্তত্বক, এই অন্তত্বকটা নিষেকের পর পরিবর্তন হয়ে যায় বীজ অন্তত্বক বা ট্যাগমেন। নিউসেলাস বা এই যে ভ্রূণ পোষক টিস্যু, এই ভ্রূণ পোষক টিস্যুটা অর্থাৎ নিউসেলাস, সেটা পরিবর্তন হয়ে কি সৃষ্টি হয়, সেই অধিকাংশ ক্ষেত্রে এই নিঃশেষ হয়ে যায়। কিছু যদি থেকে যায় সেটা পরবর্তীতে পরিভ্রমণ হয়। আর শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, ডিম্বাণু অর্থাৎ এই ডিম্বাণুটা পরিবর্তিত হয়ে ডিম্বাণুটা, এই যে ডিম্বাণু, এই ডিম্বাণুটা পরবর্তীতে কি হয়, ভ্রূণ তৈরি হয়। এই ডিম্বাণুটাই কিন্তু বীজের মধ্যে থেকে যায়। পরবর্তীতে এই বীজটা যখন আমরা রোপণ করি, বীজের থেকে যে একটা ভ্রূণ বের হয়, এই ডিম্বাণুটাই সেই ভ্রূণ হয়ে আকারে বের হয়ে আসে। তারপরে দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস সেটা নিষেকের পরে গিয়ে এই সেকেন্ডারি নিউক্লিয়াস হয়ে যায় শস্য বা অ্যান্ডোস্পার্ম। তারপরে সহকারী কোষ, এই যে দুইটা কোষ ডিম্বকের দুই পাশে, সেই সহকারী কোষ দুটি, এই ডিম্বাণুর দুই পাশে দুইটা সহকারী কোষ আছে, সেই সহকারী কোষগুলো যাকে সিনার্জির বলা হয়, সেই সিনার্জি দুইটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এগুলাকে আর পাওয়া যায় না, সেটা নষ্ট হয়ে যায়। সহকারী কোষ, হ্যাঁ, সহকারী কোষ দুটো কি হয় পরবর্তীতে নষ্ট হয়ে যায়। আর প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল, এই প্রতিপাদ কোষ তিনটা কি হয়, প্রতিপাদ কোষগুলো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো নষ্ট হয়ে যাবে। এই প্রতিপাদ কোষগুলোকে আমরা পরবর্তীতে আর পাবো না। তারপরে হচ্ছে তোমাদের দেখো ডিম্বক রন্ধ্র, এই যে নিচে অংশটা ফাঁকা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র কি হয়, বীজ রন্ধ্রে পরিণত হয়, অর্থাৎ বীজের মাইক্রোপাইপ তৈরি করে। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো ডিম্বক নাভি, এই যে ডিম্বক নাভি, এই ডিম্বক নাভিটা বা হাইলাম যেটাকে বলা হয়, এই ডিম্বক নাভি কি হয়ে যায়, এটা বীজ নাভি হয়। আবার নিষেকের আগে যেটা ছিল ডিম্বক নাড়ি নামে পরিচিত ছিল, নিষেকের পরবর্তীতে এই ডিম্বক নাড়ি হয়ে যায় বীজ বৃন্ত। শিক্ষার্থীরা তারপরে খেয়াল করো ডিম্বক মূল, এই ডিম্বক মূলটা কি হয়ে যায়, নিষেকের পরবর্তীতে হয়ে এটা প্রায় সময় নষ্ট হয়ে যায়, অথবা বীজ মূল হিসেবে থাকে বা বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায়। তাহলে এই প্রশ্নটা বিগত বছরে অনেকবার এসেছিল যে নিষেকের আগে ডিম্বকের গঠনে যা ছিল, নিষেকের পরবর্তীতে ডিম্বকের বিভিন্ন অংশগুলো কি পরিবর্তন হয়ে কি কি গঠন করে। তো এটা তোমরা খুব ভালো করে পড়বে। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের বিকাশ, অর্থাৎ এই যে পুং দণ্ডটা ছিল তার পরাগধানীর ভিতর পরাগ রেণু থাকে, সেই পরাগ রেণু বিকশিত হয়ে পরাগধানীর উপরে আসে। এই পরাগ রেণুগুলো কিভাবে বিকশিত হয়, যাকে বলা হচ্ছে পুং গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটনের ধাপ, অর্থাৎ পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটনের ধাপ, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। আমি এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এটি বিগত বছরে অনেকবার এসেছিল শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, বরিশাল 19, যশোর 19, চট্টগ্রাম 19, দিনাজপুর 19, এভাবে বহু বছর এটি এসেছিল। আমি এখন এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে কি হয়, পুং পরাগ রেণু, এই যে পরাগ রেণু
এই পরাগ রেণুটাই হলো পরাগ রেণু। আমি এখানকার পরাগধানীর ভিতরে পরাগ রেণু থাকে, যেটা আমি এখানে আলাদাভাবে চিত্রটা এঁকেছি। পরাগ রেণু হলো এই পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই পরাগ রেণুগুলো, পরাগ রেণুর এর ভিতরে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস তৈরি করে। সেই নিউক্লিয়াস দুটি হবে অসম আকৃতি, একটি ছোট একটি বড় আকৃতি। তো যেটি বড় আকৃতির নিউক্লিয়াস তার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর যেটি ছোট সেটির নাম হচ্ছে জনন নিউক্লিয়াস। শিক্ষার্থীরা, পরবর্তীতে এখন ছোট এই পরাগধানীর প্রাচীরটা ফেটে যাবে। ফেটে যাওয়ার পর এই দ্বি নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থায় পরাগ রেণুটা বের হয়ে আসবে। কোথায়? পরাগধানীর ভিতর থেকে বের হয়ে পরাগধানীর উপরে গিয়ে অবস্থান করবে। তখন সেই অবস্থায় কিন্তু পরাগায়ন ঘটে। শিক্ষার্থীরা, উদ্ভিদের এই পরাগায়নের কারণে কোনো প্রকার পানি বা তরল পদার্থ প্রয়োজন হয় না, অর্থাৎ এদের পানি ছাড়াই নিষিক্তকরণ সম্ভব হয় তাদের ক্ষেত্রে। শিক্ষার্থীরা খেয়াল করো, পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্ত্রী কেশরের এই যে স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয় এবং অঙ্কুরিত হয়, অর্থাৎ ইন টাইম বৃদ্ধি পেয়ে জার্মপোর বা জনন ছিদ্র দিয়ে নালিকার আকারে বাড়তে থাকে। এই নালিকাকে পোলেন টিউব বা পরাগ নালিকা বলে। এটা হচ্ছে পরাগ নালিকা। তো এই পরাগধানীর গর্ভমুণ্ডের উপর অবস্থান করে এখানে থেকে এটা বৃদ্ধি পেয়ে ভিতরে আসতে থাকে, এই নালিকাটাই সেটা। তারপরে কি হয়, পরাগ নালিকার ভিতর দিয়ে যখন আসার সময় এই নালিকার ভিতরে প্রথমে যে নিউক্লিয়াসটি অবস্থান করে সেটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর তার পিছনে পরপরই আরেকটি নিউক্লিয়াস নেমে আসে যার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস। নালিকাটি গর্ভদণ্ডের ভিতর দিয়ে গর্ভাশয়ের ভিতর প্রবেশ করে, অর্থাৎ এইভাবেই করে এসে এই গর্ভাশয় ডিম্বক্রন্থের ভিতর দিয়ে এই ভিতরে প্রবেশ করবে এই নালিকাটি। তারপরে জনন নিউক্লিয়াসটি, এরপরে এই যে জনন নিউক্লিয়াসটা আছে সেটাও বাড়তে বাড়তে এক পর্যায়ে এটা ভেঙে দুটা জনন নিউক্লিয়াস সৃষ্টি হবে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে। এই দুটি হচ্ছে পুং গ্যামেট বা শুক্রাণু। তো পরাগ রেণু, নালিকা নিউক্লিয়াস, তারপরে হচ্ছে জনন নালিকা, এই যে নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালী, পুং গ্যামেট, এগুলো সবগুলোর সমন্বয়ে গঠিত যে পুং গ্যামেটোফাইট, সেটাই হচ্ছে এই সম্পূর্ণ পুং গ্যামেটোফাইটটা দেখতে খুবই ক্ষুদ্র এবং এটা সম্পূর্ণ স্পোরোফাইটের উপর নির্ভরশীল। এই হলো পুং গ্যামেটোফাইটের বিকাশ। শিক্ষার্থীরা, তাহলে আজকে আলোচনা থেকে কিছু এমসিকিউ আমরা আলোচনা করে ফেলতে পারি। আচ্ছা শিক্ষার্থীরা, বলো তো, সপুষ্পক উদ্ভিদে একটি পরাগ রেণু থেকে কতটি পুং গ্যামেট সৃষ্টি হয়? অবশ্যই বলবে 4টি। শিক্ষার্থীরা, একটি পরাগ থলিতে 25টি রেণু মাতৃকোষ থাকলে মেয়োসিস বিভাজনের পর কতটি পরাগ রেণু তৈরি হবে? শিক্ষার্থীরা অবশ্যই বলবে 4, 25, 100। কারণ আমরা একটু আগেই জেনেছি যে একটি পরাগ রেণু থেকে 4টি পুং গ্যামেট সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা এবার খেয়াল করো, গর্ভযন্ত্রের উপাদান কি? কোনটাকে গর্ভযন্ত্রের উপাদান বলা হয়? তাহলে আমরা বলবো কি, যে সহকারী কোষ। এখানে খেয়াল করো, এই যে ডিম্বাণুর দুপাশে যে দুটি সহকারী কোষ আছে, প্রশ্নটা যদি এভাবে হয় যে গর্ভযন্ত্রের উপাদান কি, গর্ভযন্ত্রের উপাদান হচ্ছে সহকারী কোষ। শিক্ষার্থীরা আবার খেয়াল করো, ডিম্বাণু যন্ত্রে কতটি নিউক্লিয়াস থাকে বা ডিম্বযন্ত্র কত নিউক্লিয়াস বিশিষ্ট? তোমরা কি বলবে? 3 নিউক্লিয়াস বিশিষ্ট। ডিম্বযন্ত্র 3 নিউক্লিয়াস বিশিষ্ট।
শিক্ষার্থীরা, এরপরে যদি এরকম একটা প্রশ্ন হয় যে অনেক সময় এরকম প্রশ্ন হতে পারে যে ভ্রূণথলিতে একটি পুংগ্যামেট ও একটি ডিম্বাণুর মিলনকে কি বলে? একটি পুংগ্যামেট ও একটি ডিম্বাণুর মিলনকে কি বলে? এটাকে বলা হয় ওস্পর। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত? শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত? তোমরা অবশ্যই বলবে 3n। কারণ কি? কারণ সেকেন্ডারি নিউক্লিয়াসে, অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াসে 2n থাকে। সেকেন্ডারি নিউক্লিয়াসে হচ্ছে 2n থাকে। এই 2n এর সাথে একটি শুক্রাণু যদি মিলিত হয় তাহলে ট্রিপলেট মানে 3টা n অর্থাৎ নিউক্লিয়াস তৈরি হয়। তো এই ট্রিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় এন্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠিত হয় সেটি আবার বারবার সেটি বিভাজিত হয়ে বিকাশনের মাধ্যমে শস্য বা এন্ডোস্পার্ম গঠন করে। তাহলে প্রশ্নটা যদি এভাবে আসে যে শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত, তোমরা বলবে 3n বা 3টি। নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াসের পরিবর্তন হয়ে কি হয়? সেকেন্ডারি নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে কি হয়? শিক্ষার্থীরা, আমি একটু আগে বলেছিলাম যে নিষেকের পরবর্তী অবস্থাগুলো কি পরিবর্তিত হয়ে কি হয়। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে কি হয়? শস্য হয়। নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? নিষেকের পর এই গর্ভাশয় কিসে পরিণত হয়? শিক্ষার্থীরা, আমি সেটাও একটু আগে বলেছিলাম। তো তোমরা কি বলবে? ফলে পরিণত হয়। গর্ভাশয়টা ফলে পরিণত হয়। তো শিক্ষার্থীরা, নিষেকের পর কি বীজে পরিণত হয় বলতো? নিষেকের পর এই ডিম্বকটা বীজে পরিণত হয়। নিষেকের পর ডিম্বকটা বীজে পরিণত হয়। শিক্ষার্থীরা, তারপরে যদি বলি যে এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে কি উৎপন্ন হয়? শস্যর বীজ উৎপন্ন হয়। এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে শস্য উৎপন্ন হয়, শস্যর বীজ। হ্যাঁ শিক্ষার্থীরা, খেয়াল করো, যদি বলা হয় মূলের মাধ্যমে বংশ বিস্তার করে কোনটি, তাহলে তোমরা তো জানো, এটা অনেক আগেও জেনেছো তোমরা আগের ক্লাসগুলোতে, যে মূলের মাধ্যমে যে যারা বংশ বিস্তার করে সেগুলোর মধ্যে আছে যেমন মিষ্টি আলু। তো শিক্ষার্থীরা, আবার যদি বলা হয় যে ডালিয়া কিসের মাধ্যমে প্রজনন করে? হ্যাঁ, তোমরা অবশ্যই বলবে যে মূলের মাধ্যমে। অথবা যদি আসে মূলের মাধ্যমে কোন উদ্ভিদ প্রজনন ঘটে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডালিয়া। উদ্ভিদের মূল দ্বারা বংশ বিস্তার করে কে, তাও বলবে ডালিয়া। সেভাবে আসলেও বলবে। আচ্ছা শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে পাতার মাধ্যমে পাতা থেকে বংশ বিস্তার করে এরকম একটি উদ্ভিদের নাম বলো। অবশ্যই তোমরা বলবে পাথরকুচি। কারণ আমি বলেছিলাম যে পাথরকুচি গাছ থেকে পাতাটা বিচ্ছিন্ন করে মাটিতে ফেলে রাখলে তার কিনারা দিয়ে অসংখ্য চারা উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি যা নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ এবং নিষেকক্রিয়া, আর নিষেকক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের নিষেকক্রিয়ার গুরুত্ব, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে তোমরা যে অংশটুকু জানলে সেটা ভালো করে অধ্যয়ন করবে, বইটি ভালো করে পড়বে, আর বেশি বেশি করে বইটি রিভিশন দিবে, ভালো করে রিডিং পড়বে এবং জানার চেষ্টা করবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।